কৌস্তব বাগচিকে প্রাণঘাতী আক্রমণ কার্যত কামারহাটিতে আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কৌস্তব বাগচিকে প্রাণঘাতী আক্রমণ। কেন কৌস্তব বাগচিকে টার্গেট করা? মদন মিত্র একটা কথা বলেছিল, কোমর ভেঙে দেবো, মেরে দেবো, এইসব বলেছিল। কাকতালীয় ভাবে কামারহাটিটা হচ্ছে মদন মিত্রেরই বিধানসভা। আপনার সিকিউরিটি থাকা সত্ত্বেও তাও যদি আপনাকে আক্রমণের শিকার হতে হয়, তাহলে বিজেপি সাধারণ কার্যকর্তাদের কি অবস্থা? তৃণমূলের কালকে একজন কাউন্সিলরকে ছুটিয়ে একদম গুলি করে মারা হলো। তার ভাবো, মুখ্যমন্ত্রীর কাছের লোক, সেও ছাড় পাচ্ছে না, কি করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পুলিশ কি করছে, তার দলের কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে। অপদার্থ বলছেন রাজ্যের পুলিশ সুপারকে, জেলা পুলিশ সুপারকে। সব থেকে বড় অপদার্থ যদি কেউ থেকে থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌস্তব বাগচিকে প্রাণঘাতী আক্রমণ কার্যত কামারহাটিতে আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই কৌস্তব বাগচিকে প্রাণঘাতী আক্রমণ। কেন কৌস্তব বাগচিকে টার্গেট করা হলো? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি, কথা বলবো। বলছি দাদা, কেন টার্গেট করা হচ্ছে আপনাকে, কি হিসেবে? আমি বলতে পারবো না, আমি জানি না, কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি সেই মুহূর্তে একটু নিদ্রাচ্ছন্ন ছিলাম। হঠাৎ জানলা তোলা ছিল, আমি জেনারেলি ড্রাইভ করি, ড্রাইভিং সিটে আমিই থাকি। ড্রাইভিং সিটটাই দেখলাম একটা কাঁচের ওখানটা একটা পড়াশ করে একটা কিছু দিয়ে মারলো, একটা কোনো মেটালিক অবজেক্ট মনে হলো। কি ছিল আমি এক্স্যাক্টলি বুঝতেও পারিনি। আমার পিএসও চিৎকার করাতে ওরা সঙ্গে সঙ্গে কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশের রাস্তাটা ধরে পালিয়ে গেল। তো আমি ইমিডিয়েটলি থানাতে যাই, কমপ্লেনও লজ করি। যথেষ্ট গড়িমসি তারা করছিল, এবং সেখানে আমি এক জায়গায় লিখেছি যে আমি শাসক দলের মারাত্মকভাবে সমালোচনা করি, তাদের প্রতিবাদ করি, তাদের কার্যকলাপে। তাই তাদের চক্ষুশূল হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় শাসক দলের ইন্ধন আছে এই ঘটনাটার পেছনে। তার কারণ হচ্ছে, আমি যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এপিসোডটায় যখন আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় মদন মিত্র একটা বক্তব্য রেখেছিল, অনেকে অনেক বক্তব্য রেখেছিল, ইদ্রিস আলী থেকে শুরু করে সবাই। মদন মিত্র একটা কথা বলেছিল, কোমর ভেঙে দেবো, মেরে দেবো, এইসব বলেছিল। কাকতালীয় ভাবে কামারহাটিটা হচ্ছে মদন মিত্রেরই বিধানসভা, ও সেখানকারই এমএলএও। আমি জানি না এই দুটো ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা, বা অন্য কোনো কানেকশন বলতে পারবো না। তবে কালকে আমি যখন প্রথম এফআইআর করতে যাই, পুলিশ এফআইআর একদম নিতে চাইছিল না, তাই রিসিভ করে ছেড়ে দিচ্ছে আমাকে। ওখানকার আইসি বলছে না, ফুটেজে কিছু দেখা যাচ্ছে না। আমি প্রথমে ওদেরকে বললাম যে মাত্র আপনারা দুটো ফুটেজ দেখাচ্ছেন, একটা দিকের যে যেখানে আমার গাড়িটা যে জায়গায় আছে, আমার গাড়িটাই দেখা যাচ্ছে না ওই ক্যামেরাটা। আর একটা ফুটেজে আমি ওই গাড়িটা দেখাই, যেখানে আমার গাড়িটাকেও দেখা যাচ্ছে। আর যারা হাতের একটা ইশারা করতে করতে মুখে কিছু বলছে, গালাগাল দিতে দিতে যাচ্ছিল আসলে, যাচ্ছে, ওই দুজনকেও দেখা যাচ্ছে একটা ফুটেজে। তখন আমি এদেরকে ভেরিফাই করাই, স্পট করাই। করার পরেও ওই যে মুহূর্তে ওদেরকে ওখানে দেখে মার্ক করে দেখাই, তারপরে আলটিমেটলি অনেক গড়িমসির পরে আমিও তখন বলি যে আপনারা যদি এফআইআর না করেন, আমি কিন্তু এখানে অবস্থানে বসে যাব। ইতিমধ্যে আমাদের দলীয় কার্যকর্তারা তারা সবাই আসতে শুরু করে। আমি ব্যারাকপুর কমিশনারেটের সিপির সাথে কথা বলি, এসিপির সাথে কথা বলি। বলে আমি বলি যে এরকম যদি হয়, তাহলে তো আমাকে এটাকে পলিটিক্যালি এটা মোকাবেলা করতে হবে। তো তখন ওরা বলে না, ঠিক আছে, আমরা দেখছি। করতে করতে ঘটনা ঘটেছে 5টা 15, আমি এফআইআর এর কপি পেলাম প্রায় রাত 10:30। আলটিমেটলি আমি জানি না এখন অব্দি কি করেছে। আমি বলেছি ওদেরকে সিসিটিভি ফুটেজ আরো দেখতে, কারণ আমার ওই মোড়টাতে অনেক ক্যামেরা আছে। তো ওখানে 100% ওখানে গাড়িটাকে স্পট করা যাবে, যে গাড়িটা আক্রমণ করছে সেই জায়গাটায়। আমি আমি বলতে পারবো না, যে সেকশনস গুলো তারা দিয়েছে একদমই খুব ইররিলেভেন্ট সেকশন। আমি এটা নিয়ে লিগালিও মুভ করব। তবে আমি জানি না কেন এই বিষয়টা হচ্ছে। আমি প্রশাসনকে তো বিষয়গুলো দেখতেই বলবো, আর যা দেখা যাক। আমি বলছি, আপনার সিকিউরিটি থাকা সত্ত্বেও তাও যদি আপনাকে আক্রমণের শিকার হতে হয়, তাহলে বিজেপি সাধারণ কার্যকর্তাদের কি অবস্থা? না, এটা তো গোটা রাজ্য জুড়ে হচ্ছে, গোটা রাজ্য জুড়ে হচ্ছে এটা। হ্যাঁ, তৃণমূলের, তুমি এই এই রাজত্বে তৃণমূলের এমএলএ কে একটা প্রোগ্রামের মধ্যে খুন করে দেওয়া হলো। তৃণমূলের কালকে একজন কাউন্সিলরকে ছুটিয়ে একদম গুলি করে মারা হলো। তার ভাবো, মুখ্যমন্ত্রীর কাছের লোক, সেও ছাড় পাচ্ছে না, কি করা যাবে। এই রাজত্বে মানে এটা দুষ্কৃতীতে স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। এবং এই গোটা রাজত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিষয় হয় না, তোমার সেই বোতল থেকে জিন বেরিয়ে গেলে আর ঢোকানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতি করে ফেলেছে, এখন চাইলেও আর কন্ট্রোলের মধ্যে থাকবে না। প্রথম কথা, উনি চান না। আর দ্বিতীয়ত, চাইলেও আর কন্ট্রোল করতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গরু কয়লা সব আমাদের রাজ্যে আসে বিএসএফ। বিএসএফ না, আমি কালকে এটা নিয়ে লিখেছি যে ও লোকসভা স্পিকারকে ট্যাগ করে, মমতা ব্যানার্জিও বলেছে, ও বলেছে, আমি কিন্তু লোকসভা স্পিকারকে ট্যাগ করে লিখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বহিষ্কার করা উচিত। আ পার্সন হু ওজ এলিজিয়েন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার মুখে এই ধরনের কথা শোভা পায় না। এবং আমি বলেছি হোম মিনিস্ট্রি এবং বিএসএফ কেও ট্যাগ করে টুইটটা লিখেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা উচিত এই ধরনের বক্তব্যকে।
আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন যোগী আদিত্যনাথ গ্রেপ্তার হবে না, কেন অমিত শাহ গ্রেপ্তার হবে না? সেটা তো দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার বিষয়টা তো আমি বলতে পারবো না এটা। যোগী আদিত্যনাথ কেন গ্রেপ্তার হবে না, অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না, বিএসএফ এর জন্য সন্তুষ্ট হচ্ছে? না, সেটা ওর অত মাথা ব্যথার তো কোনো কিছু নেই। যোগী আদিত্যনাথ কি কাজ করে না করে ওই রাজ্যের মানুষ জানে। ফালতু একটা লোকের নামে বেসলেস এলিগেশন করে দিয়ে তো কোনো লাভ নেই। যোগী আদিত্যনাথ কেউ বলতে পারবে গরুচোর, কয়লাচোর, বালিচোর? যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে সুশাসন এনেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীতে রাজত্ব কায়েম করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথের তুলনা করলে এটা মানুষ ময়দানে দাঁড়িয়ে থাকে ঘোড়ারাও হাসবে। না আমি বলছি অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না, বিএসএফ এর জন্য এইসব হচ্ছে। এই অর্বাচীনের মতন কথার কোনো মানে আছে? বিএসএফ আমাদের দেশের সীমা সুরক্ষায় তারা নিয়োজিত। একটা এমন মানুষ যে সংসদ, মানে যে সংসদের একজন সদস্য, একজন সাংসদ, মাননীয় সাংসদ হয়ে ভারতের যারা সীমা সুরক্ষায় যারা নিয়োজিত, তাদের উপরে এই ধরনের কথাবার্তা বলে, আমি তো বলছি দিস ইজ এ ব্রেজেন অ্যাটাক অন দি সেফটি এন্ড সিকিউরিটি অফ দি কান্ট্রি। আজকে এই ধরনের কথাবার্তা যত বলবে ততই তো জেহাদি শক্তিরা তত তো আনন্দ পাবে, তারা উৎসাহ পাবে। বাংলাদেশিদের তো, বাংলাদেশি জেহাদিদের তো, পাকিস্তানি জেহাদিদের তো উস্কানিমূলক বক্তব্য, এটা তাদেরকে উৎসাহ দেওয়া, উৎসাহমূলক বক্তব্য। এক তো উস্কানিমূলক বক্তব্য, দ্বিতীয়ত হচ্ছে উৎসাহমূলক বক্তব্য। এই পাকিস্তানে বাংলাদেশের যত জেহাদিরা আছে এই ধরনের, বা আমাদের দেশের মধ্যে যে সমস্ত জেহাদি শক্তিরা আছে, তারা তো অনুপ্রাণিত হচ্ছে এই সমস্ত বক্তব্য শুনে। জিহাদিরা গ্রেপ্তার হোক আমি চাই, কেন প্রধানমন্ত্রী চুপ, কেন স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, কেন বিদেশ মন্ত্রী চুপ? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই রাজ্যে খাগড়াগড় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই এই রাজ্যে মানে কত জঙ্গি ধরা পড়েছে আমরা সবাই জানি। জেএমবি থেকে শুরু করে, লস্করি তৈবা থেকে শুরু করে। কথাই বলছেন শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর হাব, এইটা বাংলাটা সবকিছুর হাব, জঙ্গিদের হাব নয়। জঙ্গিদের হাব হয়ে গেছে এই রাজত্বে। যে কজন জঙ্গিরা ধরা পড়েছে এই রাজত্বে, যে কজন আতঙ্কবাদী এই রাজ্য থেকে ধরা পড়েছে, এটা নজিরবিহীন। এবং যেভাবে জাল পাসপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী জেলাগুলোতে বিএসএফ, এই সমস্যাটা হচ্ছে বিএসএফ যখন জমি অধিগ্রহণ করে বর্ডার গুলোকে সিকিউর করার কথা বলেছে, অরক্ষিত বর্ডার গুলো, তখন রেড়ে করে চিৎকার করে উঠেছে ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার করে। সেটা কিচ্ছু না, এগুলো লোক দেখানোর, হাতির দাঁতের মতন, একটা দেখানোর জন্য, একটা খাওয়ার মতন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে তাদের রাজত্বেই এখানে জঙ্গিদের, জেহাদিদের একদম স্বর্গরাজ্য হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেনি। কি করলো ইডি সিবিআই? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছে, কি করলো ইডি সিবিআই? যখন ওকে ঘাড় ধরে জেলে ঢোকাবে তখন ও বুঝতে পারবে কি করলো ইডিসি। না উনি বলছেন আমি তোমাকে বলছি, ও বুঝতে পারবে যখন ওকে ঘাড় ধরে জেলে ঢোকাবে, তখন বুঝতে পারবে যে কি করলো ইডিসি। আরজি কর বেরিয়ে গেল, সন্দেশখালি বেরিয়ে গেল, দেখলেন তো কি হলো? এই সমস্ত কথার তো কোনো মানে, মাথা মুন্ডু নেই। আজকে আরজি করের গোটা ঘটনাটাতে আমরা সবাই জানি। আমি চার্জশিট হওয়ার আগে থেকে, আমার যদি আগে কোনো ফুটেজ পাও দেখবে, আমি বলে গেছি বারবার করে যে বায়োলজিক্যাল এভিডেন্স ওয়াইপড আউট হয়ে গেলে সেটা নিয়ে কিছু করার থাকে না, ডাইরেক্ট এভিডেন্স কিছু করার থাকে না, সিবিআই কেন এফবিআই এর পক্ষে কিছু করার থাকবে না, কি করা যাবে? না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহিলাদেরকে ধর্ষণ করছে বিএসএফ, কৌস্তব দা কি বলবেন? মহিলাদেরকে ধর্ষণ করে দিচ্ছে বিএসএফ। আমি তো বলছি বিএসএফ বা হোম মিনিস্ট্রির এই স্টেটমেন্ট গুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করা উচিত। দেশের সুরক্ষার উপরে এটা একটা অ্যাটাক। এই আমাদের ভারতবর্ষের সুরক্ষার উপরে এটা একটা ব্রাজেন অ্যাটাক। কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো ক্ষমা অযোগ্য। এরা ভুলে যাচ্ছে যে কোথাও একটা থামতে হয়, লক্ষণ রেখা থাকে, লক্ষণ রেখা অতিক্রান্ত করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পুলিশ কি করছে? তার দলের কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে। অপদার্থ বলছেন রাজ্যের পুলিশ সুপারকে, জেলা পুলিশ সুপারকে। সব থেকে বড় অপদার্থ যদি কেউ থেকে থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলম অফ দি অ্যাফেয়ার্স তার রাজত্বে, তার দলের লোকেরা খুন হচ্ছে। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী এই লজ্জা নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যাই হোক, লাজ লজ্জা কোনোটাই নেই, করবেন না এগুলো। ওর কিছু কিছু মাঝে মাঝে স্টান্টবাজির ব্যাপার আছে। কতগুলো ডিএম, কতগুলো এসপি, কতগুলো এসডিপিও কে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সভা থেকে একটু গালমন্দ করব, তারপরে কয়েকটা মন্ত্রীকে আগে থেকেই বলে রাখবো এই কিছু মনে করবি না, ভাগ বাটোয়ারা যেন না কমে যায়। হ্যাঁ, ওসবগুলো করে করে ওগুলো, ওগুলো সব করে। ওগুলো নাটকবাজির জন্য করে, সবাই বলে রাখো, শিখিয়ে দেওয়া। তাই তোদের কাছকে এই বলবো, তোদের কাছকে এই বলবো, ওসব নিয়ে কিছু মনে করিস না, আমরা সব ভাগ বাটোয়ারা করে যেমন আগেও খেতাম এখনো খাবো। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওগুলো সব শেখানো পড়ানো বলি। একটা কোনো এফেক্টিভ কাজ দেখেছো এটার পরে? এগুলো নাটকবাজির কথা না। ব্রাত্য বসুর ঘাড়ের কটা মাথা আছে যে কোনো একটা কাজ করবে মুখ্যমন্ত্রীর কনকারেন্স ছাড়া? এই রাজ্যে কটা, কোনো মন্ত্রী নেই, একটাই মন্ত্রী। মুখ্যমন্ত্রী হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, শিক্ষামন্ত্রী হচ্ছে, সব মন্ত্রী সে।
সবই জানি এগুলো নাটকবাজি কথাবার্তা। এগুলো নিয়ে পাবলিকই একটা একটা রিপার্কেশন তৈরি হচ্ছে, দেখছে যেন নাটকবাজি করে এগুলো করছে, কিচ্ছু না। মুখ্যমন্ত্রীর পারমিশন না নিয়ে ব্রাত্য বসুর ঘাড়ে কটা মাথা আছে করবে? এক ঢোক জল গিলতে পারে তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রীর কথা ছাড়া? ওরা পলিসি ডিসিশন নিয়ে নেবে?